অস্ট্রেলিয়াও এখন মোটামুটি ভিসা দিচ্ছে না, কানাডারও সেম অবস্থা। নিউজিল্যান্ডে তো ভিসার পরে আপনার টিউশন ফি পেমেন্ট করতে হয়, জিএস ক্লিয়ারেন্সের জন্য কিন্তু আমাদের অনেক হ্যাসেল পোয়াইতে হয়। বাট নিউজিল্যান্ডে কিন্তু এরকম না। এই যে 60-70 লাখ টাকা, এটার সোর্স কি? তখন কিন্তু এভারেজে প্রতি মাসে আপনি $5,000 থেকে $6,000 কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। টোটাল 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে কিন্তু ভিসার আগ পর্যন্ত আপনার টোটাল খরচ আছে। শুধু এফডিএ দেখাইলেই কিন্তু আপনার হবে না। ডকুমেন্টেশন যদি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে কোনো দেশই কিন্তু আপনার ভিসা কিন্তু রিজেক্ট কিন্তু করবে না। আসসালামু আলাইকুম, আমি সাইদ, একজন হায়ার এডুকেশন স্পেশালিস্ট। আজকে আমি নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসার A to Z প্রসেস নিয়ে কথা বলবো এবং আমি স্টুডেন্টদের কাছ থেকে কি ধরনের কোশ্চেন পাই এবং কিভাবে আপনারা এই কোশ্চেন গুলোর সমাধান করবেন এবং কিভাবে আপনার প্রোফাইলটা দাঁড় করালে আপনার ভিসা পেতে কোনো ধরনের অসুবিধা হবে না, এই সবকিছুর গাইডলাইন কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা জেনে নেই যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের কাছে এসে কি ধরনের কোশ্চেন করে। নিউজিল্যান্ডে যদি আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার টিউশন ফিস কত আসতে পারে, ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন করলে টিউশন ফিস কত আসতে পারে, ব্যাংক স্টেটমেন্ট কত মাসের লাগে এবং কত টাকা দেখানো লাগে, প্রতি মাসে কি আপনার কোনো ট্রানজেকশন হয় কিনা, নিউজিল্যান্ড যাওয়ার পরে কি স্টুডেন্টরা কোনো জব করতে পারবে কিনা এবং কি ধরনের কাজ করতে পারবে এবং কত ডলার ইনকাম করবে, বছরে কয়টা ইনটেক, আরো নানান ধরনের কিন্তু কোশ্চেন কিন্তু আমরা পেয়ে থাকি। তো যখনই আপনারা নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা প্রসেস শুরু করবেন, আমি বলবো মিনিমাম 6 থেকে 7 মাস আগ থেকে আপনার প্রসেসটা কিন্তু স্টার্ট করবেন। কিভাবে? আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন তা হচ্ছে আপনাদের যে যদি ব্যাচেলার করতে যান বা মাস্টার্স করতে যান, আপনারা যদি ইউনিভার্সিটিতে যেতে চান বা আপনাদের যদি বাজেট যদি ভালো থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা ডেফিনেটলি ইউনিভার্সিটি যান। আর যদি বাজেট যদি কম থাকে তাহলে আমি বলবো আপনারা ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন করেন। কারণ আপনার যখন বাজেট কম থাকবে, আপনি যদি ইউনিভার্সিটিতে কষ্ট মষ্ট করে এখান থেকে যান, পরবর্তীতে কিন্তু আপনি মোটামুটি একটা হ্যাসেলে কিন্তু পড়বেন। বাট আপনার যদি বাজেটটা কম থাকে আপনি ইনস্টিটিউট ইজিলি কিন্তু চুজ করতে পারেন। যেমন ভালো ভালো গভর্নমেন্টের কিন্তু ইনস্টিটিউট আছে, যেটা আপনি অস্ট্রেলিয়ার কথা যদি চিন্তা করেন এটা কিন্তু অস্ট্রেলিয়ার মতো ইনস্টিটিউট না। এখানে এক একটা ইনস্টিটিউটই অনেক ইউনিভার্সিটি থেকেও বড়। সো আমি বলবো যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে ভালো ভালো র্যাঙ্কিং ইনস্টিটিউট চয়েস করবেন। এবার আসেন আপনি এন্ট্রি রিকোয়ারমেন্টস দেখবেন যে আপনার কি পরিমাণ মার্কস ওই ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে যাইতে হইলে লাগবে। সো আপনি যখন ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে 70% মার্কস আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েটে থাকা লাগবে এবং আপনার ন্যূনতম IELTS 6 নো ব্যান্ড লেস দেন 5.5 থাকা লাগবে। এবং মাস্টার্সে যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে IELTS 6.5 নো ব্যান্ড লেস দেন 6 থাকা লাগবে। আর যদি পিটির কথা চিন্তা করেন সেক্ষেত্রে যদি 50 পান, নো লেস দেন 46 পান, তাহলেই কিন্তু আপনি ব্যাচেলার অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। আর যদি মাস্টার্স অ্যাপ্লিকেশন করেন পিটিতে 58 নো ব্যান্ড লেস দেন 50 কিন্তু থাকা লাগবে, তাহলে আপনারা ডিরেক্ট মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও কিছু প্রোগ্রাম আছে যেগুলো অনেকে বলে গ্রিন লিস্টে, কিন্তু আমি বলবো আপনার যে রিলেভেন্ট, ধরেন আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন, আপনার রিলেভেন্ট যে সাবজেক্ট ওই সাবজেক্টে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়াটা একটু ইজি হবে। আপনি যদি আপনার ট্র্যাক চেঞ্জ করে যদি অন্য সাবজেক্টে যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। এবং এবার আপনি জানলেন যে আপনার পিটি স্কোর কত লাগবে। এবং মাস্টার্সে যদি কেউ অ্যাপ্লিকেশন করেন তাহলে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যেমন একটা সিস্টেম আছে যে সেকশন 1 বা সেকশন 2 ইউনিভার্সিটি, নিউজিল্যান্ডে এরকম কোনো কিন্তু কিছু নেই, বা নোসর গাইড যে ফলো করতে হয় এরকম কোনো কিছু নাই। নিউজিল্যান্ডে হচ্ছে আপনার যদি রেজাল্ট ভালো থাকে, আপনার যদি 60 থেকে 65% মার্ক ব্যাচেলার ডিগ্রিতে থাকে বাংলাদেশে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিউজিল্যান্ডে ডিরেক্ট মাস্টার্সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা যেরকম অস্ট্রেলিয়াতে প্রথম অফার লেটার আনি, এরপর জিএস ক্লিয়ারেন্সের জন্য কিন্তু আমাদের অনেক হ্যাসেল পোয়াইতে হয়। বাট নিউজিল্যান্ডে কিন্তু এরকম না। নিউজিল্যান্ডে হচ্ছে আপনার যদি প্রোফাইলটা মোটামুটি ভালো থাকে আপনি ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনাকে ফুল একটা আনকন্ডিশন, অর্থাৎ সামটাইমস যদি দু একটা কন্ডিশন দেয় যে আপনার ফুল পাসপোর্ট দেন বা আপনি যদি ম্যারিড হন আপনার ম্যারিড সার্টিফিকেট, নিকানামা বা কিছু ডকুমেন্ট ধরেন লাগতে পারে,
টুকটাক, বাট ম্যাক্সিমাম টাইমই হচ্ছে ফুল আনকন্ডিশন অফার লেটার কিন্তু ইস্যু করে থাকে ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট গুলো। সেই ক্ষেত্রে আপনার পরবর্তী ধাপ হচ্ছে আপনি আপনার যে বাবার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস থেকে শুরু করে ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে যত ধরনের ডকুমেন্টস লাগে, এবং আমি বলবো আপনারা যখন নিউজিল্যান্ডে সাপোজ ধরেন এখন 2026 সালের জুলাই মাস চলতেছে, আপনারা 2027 সালের ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আমি বলবো আপনারা এখন থেকে ফুল আনকন্ডিশন অফার লেটার নিয়ে এসে ভিসা সাবমিট করবেন। কারণ নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসা হইতে মিনিমাম হচ্ছে 3 থেকে 4 মাস কিন্তু সময় লাগে। এবার আসেন 3 মাস যদি শুধু আপনার AIP, এটাকে বলে অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল, এটা আসতেই যদি 3 মাস সময় লাগে, তাহলে তো তারও 3 মাস আগ থেকে মিনিমাম আপনার ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু রেডি করতে হবে। আপনারা যারা এখনো ব্যাংক স্টেটমেন্ট রেডি করেননি, আপনাদের FDR যারা করবেন, যারা এখনো করেননি তারা কিন্তু ডেফিনেটলি এখন থেকে করে ফেলবেন। কারণ হচ্ছে মিনিমাম 6 মান্থ আগ থেকে যদি আপনি প্রসেস না করেন, আপনি অনেকে হয়তো চিন্তা করবেন যে আমি তো IELTS পরীক্ষা দেইনি বা আমি PTE পরীক্ষা দেইনি, বাট আমার একাডেমিক রেজাল্ট ভালো বা আমার গ্যাপ আছে, তো এত তাড়াতাড়ি আমি রেডি করে কি করব? তো আপনি ভিসাটা যে অ্যাপ্লিকেশন করবেন, ধরেন আপনার ইনটেক ফেব্রুয়ারিতে, মিনিমাম আপনি হচ্ছে অক্টোবরের দিকে আপনার ভিসাটা অ্যাপ্লিকেশন করলে আপনার মোটামুটি ভিসা আসতে আসতে কিন্তু আপনার সবকিছু কিন্তু হয়ে যাবে, তখন আপনি একটা সুন্দর সময় পাবেন। বাট এখনের পর থেকে যদি আপনারা অ্যাপ্লিকেশন বা কাজটা যদি শুরু করেন, তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। তো আপনি ব্যাংক স্টেটমেন্ট যদি নিউজিল্যান্ডে একটা সিঙ্গেল স্টুডেন্ট যদি আপনারা যান, আমি বলবো আগে আমরা 60 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্টে দেখাইতাম ফর FDR এর ক্ষেত্রে। তো আপনারা এখন যেহেতু ডলার রেট বা সবকিছুই অনেক বেশি, সেক্ষেত্রে আমি বলবো একটা সিঙ্গেল স্টুডেন্ট আপনারা যদি নিউজিল্যান্ড কেউ অ্যাপ্লিকেশন করেন ফর ব্যাচেলর অর মাস্টার্স ডিগ্রি, আপনারা মিনিমাম 70 লাখ টাকা আপনারা স্টেটমেন্ট দেখাবেন। এবং অনেকে একটা ভুল করে যে ব্যাংকে শুধু FDR দেখায় কিন্তু কোনো সেভিংস অ্যাকাউন্ট কিন্তু নাই, এবং সেভিংসে কোনো লেনদেন নাই। অর্থাৎ হচ্ছে আপনি যে বাসা ভাড়া পান বা দোকান ভাড়া পান বা আপনার যে মান্থলি একটা ইনকাম, এই যে 60-70 লাখ টাকা, এটার সোর্স কি? সোর্সটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করবেন, মাস্ট কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে ভালো অ্যামাউন্টের একটা টাকা কিন্তু থাকতে হবে। শুধু FDR দেখাইলেই কিন্তু আপনার হবে না। এবং এই রিলেটেড আমি আসলে ভিডিও তৈরি করতেছি, এবং এর কিছু ট্রিক্স আছে যেটা আসলে আলটিমেটলি এখানে বলা সম্ভব না। তো আপনাদের যদি কোনো দরকার হয়, আপনারা আমার হেল্প নিতে পারেন। আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে দীর্ঘদিন যাবত কিন্তু হেল্প করে আসতেছি, এবং আমার থ্রুতে কিন্তু অনেক স্টুডেন্ট অলরেডি দেশের বাইরে আছে। সো একটা বিষয়। এবার আসেন যে আপনার ইনটেক কয়টা। আপনি যদি নিউজিল্যান্ডে যেতে চান, তাহলে আপনার জন্য 2টা ইনটেক আছে, একটা হচ্ছে ফেব্রুয়ারি, একটা হচ্ছে জুলাই ইনটেক। এই 2টা বড় ইনটেক। এবং নভেম্বরে কিছু কিছু ইনস্টিটিউটে কিন্তু মোটামুটি কিছু প্রোগ্রাম কিন্তু ওরা অ্যারেঞ্জ করে, বাট আমি বলবো আপনারা ফেব্রুয়ারি বা জুলাইয়ের জন্য অলওয়েজ ট্রাই করবেন। এবার আসেন আপনারা কি করবেন। আপনাদের ব্যাংক স্টেটমেন্টও এখন থেকে রেডি হয়ে গেল, বা IELTS আরো কিছুদিন পর দিবেন। যদি IELTS এ আপনার ভালো একটা স্কোর আসে, আমি যেটা প্রিভিয়াস আমি বলেছি যে এত পয়েন্ট লাগবে, এটা যদি আপনারা পান, সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস দিয়ে ডিরেক্টলি আপনারা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে দেবেন। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব। এবং যখন আপনি ফুল আনকন্ডিশন অফার লেটার পেয়ে যাবেন, আপনাদের ডকুমেন্টটা কিভাবে সাজাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আসলে ভিডিওতে তো এত কিছু আসলে বলা সম্ভব না। আপনাদের ম্যাক্সিমাম একটা ডকুমেন্টেশন লাগবে, এবং ডকুমেন্টেশনটা আপনারা বিভিন্ন নোটারি চেম্বার বা অন্যান্য জায়গা থেকে আপনারা করতে পারবেন, এটা যার যার ইচ্ছা। তো এরপরে যখন আপনার ফুল ডকুমেন্ট রেডি হয়ে যাবে, যেমন আপনি যদি আমার থ্রুতে যদি প্রসেস করতে চান, সেক্ষেত্রে আমাদের নিউজিল্যান্ড টিম আছে। আমাদের টিম হচ্ছে আপনাদের হচ্ছে প্রোফাইলটা সম্পূর্ণ এবং ডকুমেন্টেশন থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আপনাদের একটা অ্যাসেসমেন্ট করে দিবে। যখন আপনার সবকিছু অ্যাসেসমেন্ট হয়ে যাবে আমাদের থ্রুতে, তখন আমরা কি করব, আমরা একটা রিয়েলমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার কিছু ফর্ম ফিল আপ করা লাগবে এখন, এবং ওইখানে আপনাদের ডকুমেন্টেশন আপলোড করা লাগবে। এবং ডকুমেন্টেশনে কোনো ধরনের কোনো ভুল করা যাবে না। যেমন অনেকে কিন্তু এক্সপার্ট না, আপনারা একটু
অল্প খরচ চিন্তা করে একটা নর্মাল জায়গা থেকে যদি আপনি ডকুমেন্টেশন তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা ভালো হবে না। আপনি যদি ডকুমেন্টেশনের পিছনে একটু ভালো এফোর্ট দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়াটা আরো বেশি ইজি হবে। কারণ ডকুমেন্টেশন যদি ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে কোনো দেশই কিন্তু আপনার ভিসা কিন্তু রিজেক্ট কিন্তু করবে না। কারণ হচ্ছে ওরা মেনলি সোর্সটা দেখে। আর আমি বলবো, আপনারা যারা হচ্ছে নিউজিল্যান্ড অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের যাদের বাবা মা আছে বা জীবিত আছে বা যাকে স্পন্সর করবেন, ওনার যে ইনকামটা, এটা আপনারা ব্যাংকে দেখানোর ট্রাই করেন। তাহলে হচ্ছে ট্রাস্টটা আরো বেশি আপনাদের গ্রো করবে। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন ভিসা অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনারা যার মাধ্যমে কাজ করাবেন বা যদি আমার মাধ্যমে কাজ করান, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি যে রিয়েলমি অ্যাকাউন্ট আছে, এটা আপনারা নিজেরটা নিজে কিন্তু চেক করবেন খুব সুন্দরভাবে। এটা আমি আপনাদেরকে হেল্প করব যারা কাজ করবেন। এবং এছাড়াও আপনার আরো যাবতীয় যত ধরনের এডিশনাল ডকুমেন্ট আছে, আপনার এসওপিটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার স্ট্রং ভাবে লিখতে হবে। আপনি এসওপির উপরে কিন্তু অনেক বেশি ফোকাস দিবেন। এসওপি মিনিমাম 10 থেকে 15 দিন আপনি বসে বসে রিসার্চ করে তারপর এসওপি লিখবেন। এবং এসওপির পাশাপাশি যে কাভার লেটার আছে, এটা সম্পূর্ণ লিখবেন। আমি বলবো, যাদের বাজেট ভালো তারা নিউজিল্যান্ডে যাবেন। এবং হ্যাঁ, নিউজিল্যান্ডে আপনি যদি অকল্যান্ডে যান বা ওয়েলিংটনে যান, আশা করি আপনাদের অতটা জব পেতে, হ্যাঁ, প্রথমে একটু কষ্ট হবে, বাট কিছুদিন পরে কিন্তু এই কষ্টটা কিন্তু আর হবে না। আপনারা যদি মোটামুটি একটা জায়গায় জব পান, এবার আসেন, আপনি পার উইকে কিন্তু 25 আওয়ার্স এখন কাজ করতে পারবেন। তাহলে সর্বনিম্ন নিউজিল্যান্ডে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে মিনিমাম $23 ওরা দেয়, কারণ এর নিচে কিন্তু ওরা কোনোভাবেই দিতে পারে না। তো আপনি যদি $23 জায়গায় পার আওয়ার যদি আপনি $20 পান, মানে আপনি ট্যাক্স পেমেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনার 1 মাসের ট্যাক্স সহ আসে হচ্ছে $575 এবং আপনি যদি ট্যাক্স দেন, সেক্ষেত্রে আসবে সেটা $500। তো আপনার ধরেন সিঙ্গেল যদি আপনি নিউজিল্যান্ড যান, প্রতি উইকে আপনাদের হচ্ছে বাসা ভাড়া যাবে, ধরেন সিঙ্গেল গেলে হচ্ছে $200 আর $100 হচ্ছে আপনার টোটাল 1 উইকের এক্সপেন্স। তো আপনি যদি মাস হিসাব করেন, 4 উইকে হচ্ছে 1 মাস। তো 1 মাসে আপনি ইনকাম করতেছেন $2000 আর আপনার খরচ হচ্ছে $1200। তো এটা হচ্ছে নর্মাল হিসাব। এবং নিউজিল্যান্ডে একটা বড় সুবিধা হচ্ছে যে 8 মাস হচ্ছে ইউনিভার্সিটি করতে হয়, বাকি 4 মাস হচ্ছে ফুল টাইম আনলিমিটেড কাজ করতে পারে। তখন কিন্তু অ্যাভারেজে প্রতি মাসে আপনি $5 থেকে $6,000 কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। দিন শেষে আপনার মনে করেন $16-17,000 কিন্তু ওই চার চার মাসে কিন্তু ইনকাম করে ফেলতে পারবেন ইজিলি, আপনি যদি সব খরচ বাদ দিয়ে যদি চিন্তা করেন। সো এটা একটা বিষয়। আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেহেতু হচ্ছে এত টাকা আপনারা খরচ করে দেশ থেকে যাচ্ছেন, সবচেয়ে বড় সুবিধা তো হচ্ছে নিউজিল্যান্ডে যেমন অন্যান্য কান্ট্রিতে ভিসা অ্যাপ্লিকেশনের আগে আপনার ইউনিভার্সিটির টিউশন ফি পেমেন্ট করতে হয়। অ্যাটলিস্ট 6 মান্থের টিউশন ফি 15-16 লাখ টাকা কিন্তু পেমেন্ট করতে হয়। নিউজিল্যান্ডে তো ভিসার পরে আপনার টিউশন ফি পেমেন্ট করতে হয়। এবং অন্যান্য কান্ট্রিতে যেমন অস্ট্রেলিয়াতে যদি আপনি যান, আপনার যারা কাপল আছেন তাদের হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে মিনিমাম দুজনের আসে হচ্ছে $9,000 থেকে $10,000। কিন্তু নিউজিল্যান্ডে কিন্তু এরকম না, খুবই নগণ্য এবং অল্প কিছু হেলথ ইন্স্যুরেন্স হয়তো আপনাকে প্রোভাইড করতে হয়। তো এটা কিন্তু অনেক কম। এবং অস্ট্রেলিয়াতে একটা বড় অসুবিধা হচ্ছে সবকিছু ভিসার আগে পেমেন্ট করতে হয়। নিউজিল্যান্ডে অনলি ভিসা ফি, এবং অস্ট্রেলিয়ার বর্তমান ভিসা ফি হচ্ছে $2500। এর সাথে হচ্ছে আপনার জিএসটি অ্যাড করলে কিন্তু $2530 থেকে $40 কিন্তু আসবে। বাট নিউজিল্যান্ডের হচ্ছে অনলি $850। ধরেন বাংলা টাকা যদি আপনি হিসাব করেন, সেক্ষেত্রে কিন্তু 65,000 থেকে 67,000 টাকা আসবে। সো আপনার ভিসার আগ পর্যন্ত টোটাল ডকুমেন্টেশন বানাইলে কিছু টাকা লাগবে, আর হচ্ছে ভিসা ফি 65 থেকে 67, টোটাল ধরেন আপনি 1 লাখ সামথিং টাকা কিন্তু আপনার ভিসার আগে কিন্তু খরচ হবে। হ্যাঁ, আর যদি আইএলটিএস বা হচ্ছে আপনি পাসপোর্ট অনুযায়ী কোনো খরচ যদি করে থাকেন, তাহলে ধরেন আপনার আরো 50,000 টাকা হয়তো লাগবে। টোটাল 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে কিন্তু ভিসার আগ পর্যন্ত আপনার টোটাল খরচ আছে, একদম সবকিছু মিলিয়ে। তো আমি বলবো নিউজিল্যান্ড ইজ দ্য বেস্ট কান্ট্রি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বর্তমানে, কারণ অস্ট্রেলিয়াও এখন মোটামুটি ভিসা দিচ্ছে না, কানাডারও সেম অবস্থা। এরপরে নিউজিল্যান্ডের পরে যদি কোনো দেশ থাকে, সেটা হচ্ছে ইউকে। ইউকে হচ্ছে নিউজিল্যান্ডের পরে। বাট আমি বলবো আপনারা
যাদের মোটামুটি গ্যাপ আছে 2024-25 সালের এইচএসসি ক্যান্ডিডেট আছেন বা যারা হচ্ছে ব্যাচেলার কমপ্লিট করে ফেলছেন বাট অনেকদিন গ্যাপ আছে বা জব করতেছেন, বাট নিউজিল্যান্ডে এই যে ব্যাচেলার কমপ্লিট করার পর যে আপনারা জব করতেছেন, জবের কিন্তু একটা প্রুফ কিন্তু ওরা স্ট্রং কিন্তু চায়। আমি বলবো আপনাদেরকে স্যালারি স্টেটমেন্ট যদি আপনারা সাবমিট করেন এটা সবচেয়ে বেশি ভালো হবে। এবং নিউজিল্যান্ডে কিন্তু সামটাইমস ভিসা ইন্টারভিউ কিন্তু নিয়ে থাকে। আমাদের যারা টিম আছে নিউজিল্যান্ড, ওরা কিন্তু আপনারা যদি আমাদের থ্রুতে প্রসেস করেন সেক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড থেকে কিন্তু আপনাকে আগে ইন্টারভিউ একটা গাইডলাইন দেবে এবং বারবার কিন্তু মক টেস্ট কিন্তু নেবে। এবং এছাড়াও সামটাইমস দেখা গেছে যে আপনার ইন্টারভিউ নাও নিতে পারে, ইটস ডিপেন্ডস অন ইউর লাক। বাট আমি সবসময় চেষ্টা করবো আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা যাতে সবসময় প্রিপেয়ার থাকেন, এই ব্যবস্থা করব। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা নিউজিল্যান্ড অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনাদের যে প্রবলেম গুলো আছে যেমন ফাইন্যান্সিয়াল প্রবলেম, ব্যাংক স্টেটমেন্টের প্রবলেম, তারপর ইনকাম সোর্সের প্রবলেম, এছাড়াও আপনাদের আইএলটিএস পয়েন্ট বা পিটি পয়েন্ট উঠাইতে পারতেছেন না, বা আরো অনেক কিছু ইনফরমেশন যদি আপনাদের কোনো ল্যাকিংস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার সাথে ডেফিনেটলি যোগাযোগ করবেন। আমি সব কিছুতে আপনাদেরকে হেল্প করতে পারবো। এটা আমি বললাম না এখানে, মানে A to Z কমপ্লিট আমি আপনাদেরকে প্রসেসে হেল্প করতে পারবো। আমার নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। আপনারা ফোন না করে আমাকে যদি হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে আরো আগে রেসপন্স পাবেন। এবং নিউজিল্যান্ডে যারা আমাদের স্টুডেন্ট আছে, আপনারা যদি তাদের সাথেও কমিউনিকেশন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং নিউজিল্যান্ড A to Z যে প্রসেসের কথা আজকে আমি বললাম, এটা আপনারা সম্পূর্ণ একটু সুন্দরভাবে নেবেন, কারণ হচ্ছে আমি এখানে আপনাদেরকে হেল্প করার জন্য এসেছি। এবং কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। আসসালামু আলাইকুম।